বাঁধ ভেঙে হু হু করে ঢুকছে পানি। ফেনীতে প্লাবিত ৩০ গ্রাম। পরশুরামে যান চলাচল বন্ধ। নোয়াখালী, চট্টগ্রাম ও বরিশাল নগরীতে জলজটে চরম ভোগান্তি। প্রায় ১০০ পরিবার, এদের গরু, ছাগল, হাঁস, মুরগি, ধান, চাল কিছু বাঁচাইতে পারে নাই। আলমারি টালমারি এন্ডা ফিনিস্ত্রির রাস্তাত লইছি। আর বাড়িতে আমরা আশ্রয় নিছি। সিরা মুরিদি আমাদের কাজ হবে না, আমাদের স্থায়ীভাবে বাঁচাই। যোগাযোগ করার জন্য আমরা কন্ট্রোল রুম স্থাপন করেছি। জনসাধারণকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা যায় সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চট্টগ্রামে নালায় পড়ে আবারও প্রাণ গেল শিশুর। মিরসরাইয়ে ঝর্ণায় গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২। কক্সবাজার সৈকত থেকে আরও এক শিক্ষার্থীর লাশ উদ্ধার। আমি অনেকক্ষণ খুঁজছি, দেখতেছি পাচ্ছি না, আমাকে সব টানে নিয়ে যাচ্ছে এরকম পাওয়ার পানি। ডুব দিয়ে আমি ওইখান থেকে ওই বাচ্চাটাকে মেয়েটাকে উদ্ধার করে আনি। এটা কর্পোরেশনের ড্রেন না, এই বিল্ডিং এর নিজস্ব ড্রেন। সকল বাড়ির মালিককে আমরা একটা অ্যালার্টনেসের জন্য বলবো যে ড্রেনগুলো নেটিং করে দেন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা এবং আমি ইমদাদুল হক। আর অন্যান্য শীর্ষ সংবাদ। সংস্কার শেষ হলে রোজার আগেই হতে পারে নির্বাচন। ডিসেম্বরের মধ্যে প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার। প্রশিক্ষণ পাবেন আইন শৃঙ্খলা বাহিনীর ৮ লাখ সদস্য, জানালেন প্রেস সচিব। হত্যার জন্য শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত মন্তব্য মির্জা ফখরুলের। বিচারের জন্য ভারত থেকে দ্রুত ফেরত দেওয়ার আহ্বান এনসিপির। আলোচিত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ হাইকোর্টের। রাতের ভোটে সহযোগিতার বিনিময়ে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে ১২ সচিবের বিরুদ্ধে অনুসন্ধান শুরু। এবং মার্কিন শুল্ক আরোপে বাংলাদেশি রপ্তানিমুখী শিল্পে ক্ষতির শঙ্কা। বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে দ্বিতীয় দফা আলোচনা শুরু আজ। শর্তের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ। ভারী বর্ষণ ও উজানের ঢলে ফেনীতে ৩টি নদীর বাঁধ ভেঙে ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। ডুবে গেছে শহরের নিম্নাঞ্চল। ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন বাসিন্দারা। এদিকে টানা বৃষ্টিতে নোয়াখালীর ৪ উপজেলায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বন্ধ ঘোষণা করা হয়েছে মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস পরীক্ষা। ভেঙে গেছে বাঁধ, হুহু করে লোকালয়ে ঢুকছে পানি। জলাবদ্ধতায় ভোগান্তিতে নিম্নাঞ্চলের বাসিন্দারা। একে তো ভারী বৃষ্টি, তার ওপর উজানের ঢল। পানির তোড়ে ভেঙে গেছে মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধের ১৫টি পয়েন্ট। প্লাবিত হয়েছে ফুলগাজী ও পরশুরাম উপজেলার ৩০টি গ্রাম। বন্ধ হয়ে গেছে শহরের সঙ্গে ফুলগাজী ও পরশুরাম উপজেলার যোগাযোগ। দুর্যোগ মোকাবিলায় ১৩২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে প্রশাসন। পিছনে অনেক বাড়িঘর আছে, প্রায় ১০০ পরিবার, এদের গরু, ছাগল, হাঁস, মুরগি, ধান, চাল কিছু বাঁচাইতে পারে নাই। অন্য বাড়িতে খাওয়ার দাওয়ার সবকিছু করতেছি, বাড়িতে এমনি পানি উঠছে। আমরা এখানে সিরা মুরিদি আমাদের কাজ হবে না, আমাদের গাও শুকাবে না, আমাদের স্থায়ীভাবে বাঁচাই। জরুরি পর্যায়ে যে যোগাযোগ করার জন্য আমরা কন্ট্রোল রুম স্থাপন করেছি। পাশাপাশি স্থানীয় জনসাধারণকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা যায় সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুর্ভোগে পড়েছে আরেক জেলা নোয়াখালী। ২ দিনের বৃষ্টিতে সদর, কোম্পানিগঞ্জ, কবিরহাট ও সুবর্ণচরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ইতোমধ্যে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান ও পরীক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বৃষ্টিতে দৈনন্দিন কার্যক্রমের ছন্দপতন হওয়ায় দিশেহারা সাধারণ মানুষ। দূষিত পানি, আমরা মুভমেন্ট করতে পারতেছি না, কোর্ট কাছারি ঠিকমতো চলতেছে না, বাজার সদাইও চলতেছে না। ছেলে মেয়েদের স্কুলে যাওয়া, মানুষের জনজীবন একবার বিপন্ন হয়ে যায়। এদিকে বৃষ্টিতে বরিশাল নগরীতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পথঘাট তলিয়ে যাওয়ায় চলাচলে বেড়েছে দুর্ভোগ। বিপাকে পড়েছেন বাসিন্দারা। এছাড়া চট্টগ্রামের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দেয়। এদিকে টানা বৃষ্টিতে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। ওমর ফারুক, সময় সংবাদ। চট্টগ্রামে নালায় পড়ে আবারও প্রাণহানি। এবার নগরীর হালি শহরে নালায় পড়ে হুমায়রা নামে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এদিকে মিরসরাইয়ের মেল ঘুম ট্রেইলে ঝর্ণায় গোসল করতে গিয়ে ৩ পর্যটকের মৃত্যু হয়েছে।
এখনও নিখোঁজ 2 জন। কক্সবাজারের পেচারদ্বীপ সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ আরেক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ 1 জন। সিসিটিভির ফুটেজে দেখা যায় চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় বেলা 2:45টার দিকে একটি বল নিয়ে বিল্ডিং এর সামনে খেলছিল ছোট্ট হুমায়রা। খেলতে খেলতে হঠাৎ নালায় পড়ে যায়। প্রচন্ড স্রোত থাকায় স্ল্যাবের নিচে ঢুকে যায় তার ছোট্ট দেহটি। এই সময় কয়েকজনে মিলে তাকে তোলার চেষ্টা করেও পারেনি। পরে ঘটনাস্থল থেকে অন্তত 300 ফিট দূর থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে হুমায়রাকে। এই দুর্ঘটনার জন্য জলাবদ্ধতাকে দায়ী করছেন স্থানীয়রা। আমি অনেকক্ষণ খুঁজছি, দেখতেছি পাচ্ছি না, আমাকে সব টানে নিয়ে যাচ্ছে, এরকম পাওয়ার পানি ডুব দিয়ে আমি ওইখান থেকে ওই বাচ্চাটাকে মেয়েটাকে উদ্ধার করে আনি। এটা কর্পোরেশনের ড্রেন না, এই বিল্ডিং এর নিজস্ব ড্রেন। সকল বাড়ির মালিককে আমরা একটা অ্যালার্টনেসের জন্য বলবো যে ড্রেনগুলো নেটিং করে দেন। আমাদের পরিচ্ছন্ন কর্মকর্তাদের বলছি যে এখানে একটা ব্যারিকেড দিয়ে দেওয়ার জন্য, হ্যাঁ, আজকের মধ্যে একটা ব্যারিকেড দিয়ে দেবে, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আর না ঘটে। মঙ্গলবার সকালে ফেনী থেকে 3 বন্ধু মিরেশ্বরায়ে মেলখুম টেলে ঘুরতে যান। তাদের সঙ্গে যোগ দেন স্থানীয় আরো 2 যুবক। ঝর্ণায় গোসল করতে গেলে পানির তোড়ে 5 জনই ভেসে যান। বুধবার দুপুরে পরে স্থানীয়রা 3 জনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এখনো 2 জন নিখোঁজ রয়েছেন। কক্সবাজারে পেচারদ্বীপ সৈকতে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থীর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে একই ব্যাচে 2 শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হলো। এখনো নিখোঁজ রয়েছেন 1 জন। ফেরদৌস লিপি, সময় সংবাদ। অন্যান্য প্রসঙ্গ, ডিসেম্বরের মধ্যে নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সব প্রস্তুতি সম্পন্নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রস্তুতি ও সংস্কার কাজ শেষ হলে রোজার আগেই নির্বাচন দেয়া যেতে পারে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। রাতে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে কথা জানানো হয়। 16,000 ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর 8 লাখ প্রশিক্ষিত সদস্য মোতায়েন করা হবে। নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী। এছাড়াও ভোট কেন্দ্রে সিসি ক্যামেরার পাশাপাশি কঠোর মনিটরিং করার কথাও ব্রিফিংয়ে জানানো হয়। ভোটের দিন ইন্টারনেট সচল রেখে বিকল্প কোনো ব্যবস্থা যাতে করা যায়। গত 3টা বিতর্কিত জাতীয় নির্বাচনে যেসব পোলিং অফিসার এবং প্রিসাইডিং অফিসার দায়িত্ব পালন করেছেন তাদেরকে বাদ দিয়ে এবার যাতে নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেওয়া যায় কিনা সেই বিষয়টাও যাতে খতিয়ে দেখা হয়। স্যার জাতির উদ্দেশ্যে ভোটে জানিয়েছিলেন যে এপ্রিলের প্রথমার্ধে ইলেকশন হবে। পরবর্তীতে আমরা আরও জানিয়েছি যে যদি প্রস্তুতি সম্পূর্ণ হয়, সংস্কার হয়ে যায়, তাহলে সেটা রোজার আগেই ইলেকশন হতে পারে। প্রথম নির্দেশনা ছিল যে আইন শৃঙ্খলা বিষয়ক যত প্রস্তুতি নির্বাচনকে ঘিরে সব প্রস্তুতি উনি নিতে বলেছেন বাই ডিসেম্বর। পুলিশের বডি ক্যাম রাখার জন্য এবং প্রত্যেকটা কেন্দ্র যাতে সিসিটিভির আওতায় আসে সেটা একটা নির্দেশনা দেওয়া হয়েছে। 18 থেকে 33 বছর বয়সীদের যাতে পৃথক একটা ভোটার তালিকা করা যায় সেটা একটু খতিয়ে দেখার জন্য বলেছেন। জুলাই আন্দোলন প্রতিহতে হত্যার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মারণাস্ত্র ব্যবহার করে সরাসরি গুলি ও গণগ্রেফতারের নির্দেশনাও দিয়েছিলেন তিনি। অজ্ঞাত একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের ফাঁস হওয়া অডিওর সত্যতা পাওয়ার দাবি করেছে বিবিসি। প্রসিকিউটর জানান, প্রসিকিউশনের তদন্ত যে সঠিকভাবে হয়েছে বিবিসির প্রতিবেদন তারই প্রমাণ। এটি বিচার কাজে স্বচ্ছতা বাড়াবে। নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেটার লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। ফাঁস হওয়া এই অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, সবাইকে ওপেন নির্দেশনা দেওয়া হয়েছে লেথাল ওয়েপন ব্যবহার করতে, যেখানে তাদের পাবে গুলি করবে। সবগুলিকে অ্যারেস্ট করতে বলছিলাম, সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকাটা পারবো দেখে ফেলবে। আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেটার লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। এই অডিও রেকর্ডটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, সেটি সিআইডির ফরেনসিক ল্যাবে পরীক্ষা করে অনেক আগেই নিশ্চিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এবার সেই অডিওর
সত্যতা যাচাই করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। ব্রিটিশ গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, অডিও ফরেনসিক এক্সপার্টদের সংস্থা ইয়ারশট দিয়ে এই রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, অডিওটি এডিট করা বা কোনো রকম পরিবর্তন করার কোনো প্রমাণ মেলেনি। এমনকি অডিওটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এমন সম্ভাবনাও খুব কম। এয়ারশটকে উদ্ধৃত করে বিবিসি জানায়, ফাঁস হওয়া কলটি সম্ভবত একটি কক্ষে রেকর্ড করা হয়েছিল, যেখানে ফোন কলটি স্পিকারে চালানো হচ্ছিল। প্রসিকিউটর গাজী তামিম বলছেন, তাদের তদন্ত যে সঠিকভাবে হয়েছে বিবিসির প্রতিবেদন তারই প্রমাণ। টেলিফোন কনভারসেশনের এই অডিও রেকর্ড তদন্ত সংস্থার হাতে এসেছে। তদন্ত সংস্থা যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে তার ভেরিফিকেশন করে দেখেছেন যে এটা জেনুইন, এটি আসামি শেখ হাসিনার ভয়েস। আমরা সেটিকে বিচারের জন্য ট্রাইব্যুনালে উপস্থাপন দেই। পরবর্তীতে দেখা যায় ন্যাশনালি এবং ইন্টারন্যাশনাল সংস্থাগুলো সেই বক্তব্য সমর্থনেই তাদের প্রতিবেদন প্রকাশ করে। নিঃসন্দেহে আমরা বলবো যে আমাদের এই বিচার জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আরও অনেক স্ট্যান্ডার্ড ফলো করে হবে এবং সারা পৃথিবী এটাকে স্বীকার করবে। বৃহস্পতিবার শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুনের অভিযোগ গঠনের আদেশের দিন ধার্য রয়েছে। এর আগে আদালত অবমাননার এক মামলায় 6 মাসের কারাদণ্ড হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের সবচেয়ে রোষানলের শিকার বিএনপি। দেশ বাঁচাতে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলেও জানান বিএনপি মহাসচিব। আগারগাঁওয়ে নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডাক্তার আব্দুল কুদ্দুস বুধবার সকালে তাকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে গণমাধ্যমে বিএনপি মহাসচিব বলেন, গণহত্যার বিচারে উদাসীনতা রয়েছে। শুধু শেখ হাসিনাই নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত। দলের প্রধান শেখ হাসিনা তিনি এককভাবে আমি মনে করি রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ থাউজেন্ডস অফ পিপল। আমরা আশাবাদী তার ট্রেনিং এবং তার সঙ্গে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে, গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসিস্ট আক্রমণের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকেরই বিচার হবে। সেই হিসাবে দল যদি আইনের আওতায় নিয়ে এসে দলও যদি এমন দেখা যায় যে দলগত হিসাবে, তাহলে অবশ্যই তাদের বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। এছাড়া নির্বাচন ও সংস্কার সাংঘর্ষিক নয় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, দেশ বাঁচাতে জনগণের আকাঙ্ক্ষা পূরণে দ্রুত নির্বাচিত সরকারের বিকল্প নেই। যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই, আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন। নির্বাচন প্রয়োজন জনগণের জন্য। সরকার একটা নির্বাচিত সরকার দরকার, যে নির্বাচিত সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক থাকবে। দেশকে এগিয়ে নিতে সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান মির্জা ফখরুল। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। ভারত সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনে আওয়ামী লীগ সরকার 16 বছর ক্ষমতায় থেকে গুম, খুন, হত্যা করেছে বলে মন্তব্য করেছেন এনসিপি নেতারা। বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার আহ্বান দলটির। দেশ গড়তে জুলাই পদযাত্রায় চুয়াডাঙ্গার পথসভায় একথা বলেন নেতারা। স্লোগানে মুখর চুয়াডাঙ্গার বড়বাজার এলাকা। বৃষ্টি উপেক্ষা করেই মঞ্চে এনসিপি নেতারা। ভারত সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনে শেখ হাসিনার সরকার 16 বছর ক্ষমতায় টিকেছিল বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ভারতের সীমান্তরক্ষী বিএসএফ কে খুনি বাহিনী আখ্যা দিয়ে তিনি বলেন, বাংলাদেশের মানুষকে হত্যা করাই যেন তাদের একমাত্র দায়িত্ব। এ সময় ভারতের আধিপত্যবাদ আর মানা হবে না বলেও হুঁশিয়ারি দেন এনসিপি নেতা। শেখ হাসিনার সরকার 16 বছর ধরে টিকেছিল, গুম, খুন, মানুষকে হত্যা করেছে এই ভারত সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থনে। গত 54 বছর ধরেই সীমান্তে মানুষ হত্যা হচ্ছে। বিএসএফ কোন সীমান্ত রক্ষী বাহিনী নয়, সেটি একটি খুনি বাহিনীতে পরিণত হয়েছে। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকতে হবে ভারত সরকারকে। এমন মন্তব্য করে হত্যার নির্দেশদাতাকে বিচারের মুখোমুখি করতে তাকে দ্রুত ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। শেখ হাসিনাকে বর্তমান ভারত সরকার আশ্রয় দিয়ে রেখেছে। আমরা ভারত সরকারের কাছে বলতে চাই, ইতিহাসের কাছে আপনাদেরকে দায়বদ্ধ থাকতে হবে। আমরা মোদী সরকারের কাছে আহ্বান জানাবো,
যত দ্রুত সম্ভব শেখ হাসিনাকে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে অবশ্যই হস্তান্তর করতে হবে। এদিকে ঝিনাইদহে পথসভায় হাসিনা ও ছাত্রলীগকে টেরোরিস্ট আখ্যা দিয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, তাদের যারা আশ্রয় দিচ্ছে সেই ভারত ইতিমধ্যে সেফ হাউস অব দ্য টেরোরিস্ট হিসেবে পরিচিত হয়েছে। সুতরাং তাদেরকে যারা আশ্রয় দিবে তারা হচ্ছে সেফ হাউস অব দ্য টেররিস্ট। গুজরাটের কসাই মোদী, আপনি যদি সেফ হাউস না হয়ে থাকেন টেররিস্টদের, তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশে পুশিং করুন। বৃহস্পতিবার খুলনা বিভাগের মাগুরা ও নড়াইলের একাধিক স্থানে জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে 10ম দিনের পদযাত্রা করার কথা রয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ। রক্তাক্ত জুলাইয়ের এই দিনে সময় বৃদ্ধি করে সকাল সন্ধ্যা সর্বাত্মক ব্লকেটের ডাক দেন শিক্ষার্থীরা, যা পালিত হয় পরদিন 10 জুলাই। শুধু রাজপথেই নয়, এদিন হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করেন 2 শিক্ষার্থী। যদিও 2 শিক্ষার্থীর আবেদনের সঙ্গে কোটা বিরোধী আন্দোলনের কোনো সম্পর্ক নেই বলে জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা। এই দিনে কোটা আন্দোলনকে ঘিরে চলতে থাকে নানা ঘটনা, যা জানবো মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। রক্তাক্ত জুলাই জুড়ে রাজপথে রচিত হয়েছে লড়াইয়ের নিত্য নতুন ইতিহাস। অনিশ্চয়তার দোলাচলে হার না মানা তারুণ্য অধিকার আদায় ছিল বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় 24-এর 9 জুলাই অনলাইন এবং অফলাইনে পরের দিনের জন্য সকাল সন্ধ্যা লাগাতার বাংলা ব্লকেটের প্রচার চালায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা। করা হয় লিফলেট বিতরণ। এদিন 4 ঘন্টা রাস্তা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। 10 জুলাই সকাল সন্ধ্যা বাংলা ব্লকেটের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা সহ সারা দেশে সড়ক মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করে এই কর্মসূচি পালনের আহ্বান জানান শিক্ষার্থীরা। এক দফা দাবিতে সকাল সন্ধ্যা সারা দেশে ব্লকেট কর্মসূচি পালিত হবে। পরদিনের কর্মসূচি ঘোষণা শেষে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, নিজ উদ্যোগে শিক্ষার্থীরা এই আন্দোলনে নামেনি। এই ইস্যুতে সরকার নিশ্চুপ থাকার কারণে এই ধরনের কর্মসূচি দিতে বাধ্য হয়েছে আন্দোলনকারীরা। লড়াই অবশ্যই অনেক চ্যালেঞ্জিং ছিল, কিন্তু এটা সফল হয়েছে একেবারেই বাংলাদেশের সাধারণ মানুষ, সাধারণ ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, তাদের বিবেকবোধ ন্যায়বোধের জায়গা থেকে রাজপথে নেমে আসা অংশগ্রহণ, সেটার কারণে আসলে এটা গণঅভ্যুত্থানের রূপ নিতে পারছে। রাজপথে এখানে আন্দোলন করে এটার কিন্তু নিরসন হবে না। তৎকালীন সরকারের আইনমন্ত্রী জানান, ঘটনা ঘটছে আদালতে, রাজপথে আন্দোলন করে এটার নিরসন হবে না। সে সময়ের অ্যাটর্নি জেনারেলও আন্দোলনকে রাজনৈতিক রং দেবার চেষ্টা করেন। উস্কানিমূলক কাজে কারো ফাঁদে পা দিয়ে কোনো উপকার হবে না, কোনো কিছু হবে না, কোনো কিছু অ্যাচিভ করা যাবে না। এদিন হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করেন 2 শিক্ষার্থী, যার শুনানির জন্য পরদিন 10 জুলাই দিন ধার্য হয়। যদিও ওই 2 শিক্ষার্থীর আবেদনের সঙ্গে কোটা বিরোধী আন্দোলনকারীদের কোনো সম্পর্ক নেই বলে দাবি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। পদ্ধতিতে ভোট হলে সরকার ব্যবস্থা দুর্বল হবে বলছে বিএনপি। বিষয়টি ঐকমত্য কমিশনের প্রস্তাবেও নেই বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আর জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের দাবি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন ছাড়াও সংসদকে আরও বেশি প্রতিনিধিত্বশীল করবে পিআর পদ্ধতি। আহমেদ সালহিনের রিপোর্ট। সংবিধান, নির্বাচন ব্যবস্থা সহ মৌলিক বিষয় সংস্কারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করছে জাতীয় ঐকমত্য কমিশন। এতে কিছু বিষয়ে ঐকমত্য তৈরি হলেও বেশ কিছু বিষয়ে বিপরীতমুখী অবস্থানে দলগুলো।
পিআর পদ্ধতিতে ভোট নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে বিতর্ক। জামায়াত ইসলাম বলছে আনুপাতিক ভোট অবাধ ও সুষ্ঠু নির্বাচনে ভূমিকা রাখার পাশাপাশি সংসদকে আরও বেশি প্রতিনিধিত্বশীল করবে। পিআর সিস্টেম যদি চালু হয় তাহলে ভোট চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে, কারণ পার্টিকুলার সেন্ট্রাল লোক ভাববে এখানে জিততে তো আমার কোনো লাভ নেই। আর বিএনপির দাবি পিআর পদ্ধতি বাস্তবায়ন হলে সরকার ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে। বিষয়টি ঐক্যমত্য কমিশনের প্রস্তাবেও নেই বলে সময় সংবাদকে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের কোনো বিষয় জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবের মধ্যে নেই। কিছু কিছু দল রাজনৈতিকভাবে মাঠে ময়দানে এই সমস্ত দাবি তুলতে পারে। অনুপাতিক হারে যেটা আলোচনা হচ্ছে তাতে দেখা যাবে সবসময় একটা ঝুলন্ত পার্লামেন্ট হয়। চলতি মাসেই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি আন্তরিকভাবে সহযোগিতা করছে বলেও জানান সালাউদ্দিন আহমদ। আমাদের বক্তব্য বা আমরা কতটা সহযোগিতায় আছি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। দফায় দফায় আলোচনার পরও মৌলিক বিষয়ে সংস্কারে একমত হতে পারছে না রাজনৈতিক দলগুলো। দ্বিতীয় ধাপে 15টি বিষয় আলোচনায় শর্ত সাপেক্ষে ঐকমত্য তৈরি হয়েছে 7টিতে। ঐকমত্য কমিশনের আশা সবার মতামতের ভিত্তিতে চলতি মাসেই জাতীয় সনদ তৈরি সম্ভব হবে, আর সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়েও দলগুলোর সঙ্গে আলোচনা হতে পারে। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। প্রথম ধাপে ঐক্য হয়নি এমন সব প্রস্তাব নিয়ে গত 3 জুন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। বিষয়ভিত্তিক সংলাপে আলোচনা হওয়ার কথা রয়েছে 20টির মতো মৌলিক ইস্যুতে। এখন পর্যন্ত 10 দিনে আলোচনা হয়েছে মোটা দাগে 15টি বিষয়ে। এর মধ্যে সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, প্রধান বিচারপতির নিয়োগ পদ্ধতি, রাষ্ট্রপতির ক্ষমার বিধান নিয়ে আইন প্রণয়ন, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট বেঞ্চ ও উপজেলা পর্যায়ে অধস্তন আদালত স্থাপন, এই 7টি বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তবে এনসিসি বা সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ, রাষ্ট্রের মূলনীতি, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতি নির্বাচন, সংসদের উচ্চকক্ষ গঠন পদ্ধতির মতো মৌলিক বিষয়ে এখনও দলগুলোর অবস্থান বিপরীতমুখী। এছাড়া নারী আসন ও তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়েও রয়েছে মতভিন্নতা। যদি অব্যাহত থাকে এই অবস্থায় অমীমাংসিত এইসব বিষয়ের ভবিষ্যৎ কি? অবশ্য এখনো আলোচনাতেই আস্থা রাখতে চায় ঐকমত্য কমিশন। আলাপ আলোচনার একটা কৌশল হতে পারে যেগুলো সহজে একমত হওয়া যায়, সেগুলো তো ঐক্যমত্যে পৌঁছে তারপরে অপেক্ষাকৃত দুরূহ যেগুলো যেখানে মতদ্বৈততা ব্যাপক সেগুলোতে পরবর্তীতে আরও আলোচনা হবে, আলোচনাটা অব্যাহত থাকবে। আমরা আশা করি যে আলাপ আলোচনার মাধ্যমে আমরা একটা পর্যায়ে পৌঁছতে পারবো। তবে এরপরও যদি এক জায়গায় আসা না যায় তখন কি হবে তা নিয়েও ভিন্ন ভিন্ন মত রাজনৈতিক দলগুলোর। যেগুলোতে ঐক্যমত হবে সেগুলো দিয়ে সনদ ঘোষণা করে দাও, আর যেগুলো হলো না ভোট হওয়ার পরে তারা যদি মেজরিটি পায় পার্লামেন্টে যে পাশ করে আইন করবে, অসুবিধা কি আছে? যদি কোনোভাবে সলিউশন না হয় সেক্ষেত্রে এটা পরের সংসদের উপর না দিয়ে বরঞ্চ সংস্কারের ভিত্তিতে পরবর্তী সংসদ নির্বাচনটা করতে হবে। যদি কোনোভাবেই কিছু না হয় মৌলিক বিষয়ে তো পাবলিক ডিসাইড করুক, পাবলিক যদি ডিসাইড করে আমরা মেনে নেব, এবং সেজন্য আমরা গণভোটের কথাই বলছি। কমিশন অবশ্য আশা করে ঐকমত্যের ভিত্তিতে চলতি মাসে জাতীয় সনদ তৈরি সম্ভব। সনদ বাস্তবায়নে 6টি বিকল্পের সুপারিশ থাকলেও তা নিয়ে পরবর্তীতে আলোচনা করতে চাই কমিশন। আমাদের এখনো টার্গেট যে জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ প্রণয়ন এবং স্বাক্ষর করা। কিভাবে এগুলো বাস্তবায়িত হবে গণভোটের মাধ্যমে কিংবা যে গণপরিষদ, সেগুলো পরে সিদ্ধান্ত হবে। তো এই ধরনের 6টা আমরা বিকল্প কথা বলেছিলাম। তো আমরা ঐক্যমত্যে পৌঁছার পর সেই বিষয়টা নিয়ে আলোচনা হবে, সেই বিষয়টা নিয়ে আমরা আশা করি যে একমত হতে পারব। কমিশন বলছে মৌলিক বিষয়ে সংস্কারের জন্য ছাড় দিতে হবে সব পক্ষকেই। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। 2018 সালের রাতের ভোটে সহযোগিতার বিনিময়ে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে দুদকের সাবেক 2 কমিশনার সহ 12 সচিবের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। তদন্তে দুদকের সহকারী পরিচালক আল আমিনের নেতৃত্বে 2 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এদিকে খুলনা সিটির সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। 2018 সালে রাতের ভোটের সহযোগিতার বিনিময়ে পুরস্কার হিসাবে শেখ হাসিনার পক্ষ থেকে সচিব পদমর্যাদার 12 কর্মকর্তাকে 100 কোটি টাকায় 14 তলা ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়। ভবনটির বরাদ্দে অনিয়মের অভিযোগে চলতি বছরের মে মাসে অভিযান চালায় দুদক, মেলে প্রাথমিক প্রমাণও।
নির্মাণাধীন 23টি ফ্ল্যাটের 12টি পাওয়ার কথা ছিল দুদকের আলোচিত সাবেক কমিশনার মোজাম্মেল হক খান ও জহুরুল হক সহ 12 সচিব পদমর্যাদার কর্মকর্তার, যাদের বেশিরভাগই 5 আগস্টের পর থেকেই পলাতক। এদিকে গত 8 জুলাই এসব বরাদ্দ বাতিল করে মন্ত্রণালয়। এর মাঝেই বরাদ্দে অনিয়মের খোঁজে অনুসন্ধান শুরু করেছে দুদক। ফ্ল্যাট বরাদ্দের সাথে দুদকের যে অনুসন্ধান কার্যক্রম সম্পূর্ণ আলাদা, কারণ দুদক দেখবে ওই বরাদ্দে কি কি অনিয়ম হয়েছে। এদিকে 17 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করে নিজ মালিকানা ও ভোগ দখলে রাখার অভিযোগে প্রাথমিকভাবে প্রমাণিত হয়, তার বিরুদ্ধে খুলনা সজাগায় একটি মামলা করা হয়েছে। এদিন দুদকে আসেন এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীর। তার বিরুদ্ধে তদবির বাণিজ্য, চাঁদাবাজির মাধ্যমে 100 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান করছে সংস্থাটি। তাসনিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বাজারে বাংলাদেশি পণ্যে 35% শুল্ক আরোপ হলে ক্ষতির মুখে পড়বে রফতানি খাত বহুমুখীকরণের প্রচেষ্টা, এমন শঙ্কা রফতানিকারকদের। তবে শুল্ক ভার কমাতে মার্কিন শর্ত মেনে নেয়ার আগে সরকারকে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ তাদের। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, বিশ্ব বাণিজ্য সংস্থার আইনের চাপে যেন পড়তে না হয় তা মাথায় রেখেই এগিয়ে নিতে হবে আলোচনা। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ রফতানি গন্তব্য। মার্কিন বাণিজ্য প্রতিনিধি দফতর ইউএসটিআর এর তথ্য, 2024 সালে দেশটিতে $840 কোটি রফতানির বিপরীতে বাংলাদেশ আমদানি করেছে $220 কোটি পণ্য ও সেবা। বাংলাদেশের দিক থেকে $600 কোটি বেশি এই বাণিজ্য ঘাটতি কমাতে 1 আগস্ট থেকে 35% শুল্ক আরোপ করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। উদ্যোক্তারা বলছেন, মার্কিন প্রশাসনের নতুন সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে প্লাস্টিক, চামড়া, ইলেকট্রনিক্স সহ উদীয়মান রফতানি খাত। নতুন নতুন শিল্প বা ভ্যালুয়েটেড শিল্পগুলোতে আমরা একটা চ্যালেঞ্জের মুখে পড়ব। ইন্ডিয়া, পাকিস্তান এবং ভিয়েতনাম এই তিনটের সাথে সামঞ্জস্য যদি থাকে তাহলে আমরা এই সেক্টর আপনার টিকে থাকবে। সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রস্তাবিত পারস্পরিক শুল্ক চুক্তিতে যুক্তরাষ্ট্র কোনো দেশের ওপর বাড়তি শুল্ক আরোপ করলে বাংলাদেশকেও তা করতে হবে। এমন কোনো কিছু করবে না যাতে আমাদের জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হয় বা আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়। এদিকে মার্কিন শর্ত মানতে গিয়ে যেন বিশ্ব বাণিজ্য সংস্থার আইন ভঙ্গ করে বাড়তি চাপে না পড়ে সরকার, সেদিকে বিশেষ নজর রাখার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। যদি আমাদেরকে বিশ্ব বাণিজ্য সংস্থার নীতিমালার বাইরে যে দ্বিপাক্ষিকভাবে কিছু দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে এবং সেটা আমরা স্বীকৃত হই, তাহলে হয়তো বা আমাদের কিছুটা কমতে পারে, কিন্তু সেইটা বাংলাদেশকে অন্যান্য বিষয়গুলো কিন্তু বিবেচনায় নিতে হবে। এর আগে গেল 2 এপ্রিল 37% শুল্ক আরোপ করার 1 সপ্তাহ পর দ্বিপাক্ষিক বাণিজ্য সুবিধা আদায়ে 3 মাসের সময় বেঁধে দিয়েছিল ট্রাম্প প্রশাসন। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। দেশে খেলাপি ঋণের প্রকৃত তথ্য ব্যাংকগুলো গোপন করছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। বলেন, সুশাসনের ঘাটতি থাকায় নিরীক্ষা প্রতিবেদনে আসল চিত্র উঠে আসছে না। রাজধানীর একটি হোটেলে অডিট বিষয়ক অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় আইএমএফ, বিশ্বব্যাংকের পরামর্শে নয় বরং দেশের স্বার্থে যৌক্তিক সংস্কার করা হচ্ছে বলে জানান অর্থ উপদেষ্টা। গেল মার্চ শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে 4,20,334 কোটি টাকা, যা বিতরণ করা ঋণের 24.13%। মাত্র 3 মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে 74,500 কোটি টাকার বেশি। এমন প্রেক্ষাপটে বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে অডিট বিষয়ক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর দাবি করেন, খেলাপি ঋণের যে তথ্য উঠে এসেছে তা প্রকৃত নয়, কারণ ব্যাংকগুলো সঠিক তথ্য দিচ্ছে না বলে মনে করেন তিনি। Balance sheets of our various banks, most of it are fictions. NPLs showing 3% last year up to 24, a jump to 36% in next quarter, March. Why? Was there a good reason for it? No. It is basically, it was completely misrepresenting the facts and the reality. এ সময় আর্থিক বিবরণী ও নিরীক্ষা প্রতিবেদন তৈরিতে যুক্ত নিরীক্ষকদের জবাবদিহিতার আওতায় আনার উপর জোর দেন অর্থ উপদেষ্টা। দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে দাতা সংস্থার যৌক্তিক পরামর্শ মানতে কোনো আপত্তি নেই বলেও মন্তব্য করেন তিনি। শুধু অডিটিং স্ট্যান্ডার্ড
বা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড থাকলে চলবে না, কতগুলো আছে প্রসেস, সেই প্রক্রিয়াগুলো কারা ইমপ্লিমেন্ট করে, কারা এই জিনিসটার পেছনে আছে, সেই মানুষগুলোর কোয়ালিটি, তাদের মোটিভেশন এবং তাদের স্বচ্ছতা, তাদেরও স্বচ্ছতা জবাব দিতে দরকার। অনেকে বলে IMF বলেছে দেখি এই অর্থ উপদেষ্টা এটা করেছেন, ভালো জিনিসে যদি ওয়ার্ল্ড ব্যাংক বা IMF বলে থাকে তোমরা যেটা করছো, অফকোর্স তারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দিচ্ছে, হেল্প দিচ্ছে, দ্যাট ইজ অলসো ভেরি গুড কন্ট্রিবিউশন। দেশ ও অর্থনীতির স্বার্থে সবাইকে স্বচ্ছতার সঙ্গে কাজ করার আহ্বান জানান অর্থ উপদেষ্টা। অডিট অন দ্য লেফট সাইড। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। লিবিয়ায় মাফিয়াদের হাতে বিক্রি হওয়া 162 জন বাংলাদেশি দেশে ফিরেছেন। দেশের বিভিন্ন স্থানে তাদের আটকে রেখে নির্যাতন করা হয়েছে। তাদের অভিযোগ, স্বজনদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে কয়েক লাখ টাকা। দেশে ফিরে কয়েকজন বাংলাদেশি দালালের নাম জানিয়েছেন ভুক্তভোগীরা। ঘটনার পূর্ণ তদন্তের আশ্বাস PBI-এর। রোমহর্ষক নির্যাতনে মৃত্যুর দ্বারপ্রান্ত থেকে অবশেষে পরিবারের কাছে ফিরলেন তানজির, যাকে জীবিত দেখার আশা ছেড়ে দিয়েছিলেন তার পরিবার। অবশেষে ছেলেকে বুকে টেনে নিতে পেরে কান্নায় ভেঙে পড়েন তার বাবা। কাজের সন্ধানে লিবিয়ায় গিয়ে মাফিয়াদের কাছে বিক্রি হওয়া তানজির সহ 162 বাংলাদেশি বুধবার দেশে ফেরেন। জানান অবর্ণনীয় নির্যাতনের কথা। এক কাপ পানি দিত 24 ঘন্টার ভিতরে, আর 2টা বিস্কুট দিত। অনেক সময় দেখা গেছে 2 চামচ ভাত দিত আর 1 চামচ ডাউল দিত, তাও 24 ঘন্টার ভিতরে, আর কোনো খানা দিত না। 3 বেলা মনে করেন যে খাইতে দিক বা না দিক আমাদের উপরে টর্চার চলবেই। দীর্ঘ 9 মাস মাফিয়া ক্যাম্পে থাকার পরেও আমাদের শরীরে পচন ধরে গিয়েছিল, গায়ে পোকা হয়ে গিয়েছিল, তারপরে আমাদেরকে ছাড়ছে না। স্বজনরা জানান, আটককৃতদের নির্যাতনের ছবি ও ভিডিও তাদের মোবাইলে পাঠাতেন বাংলাদেশি দালালরা। স্বজনদের কাছ থেকে এভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তাদের। আমার এই ছেলে বাঁচাতে আমাকে 36 লাখ টাকা 34 লাখ টাকা আছে। এই ছেলে বাঁচা থেকে আমার 32 লাখ টাকা নিচ্ছে। ওই নেছে রবিজুল। অত্যাচার, মানে মারধর, বাড়িতে ভিডিও কল দিয়ে দেখায়, টাকা চায়। ভুক্তভোগীদের আটক কেন্দ্র থেকে উদ্ধার করে আন্তর্জাতিক অভিবাসী সংস্থার হেফাজতে রাখা হয়। সেখান থেকে ফেরত পাঠানো হয় দেশে। মামলার তদন্ত কর্মকর্তা জানান, লিবিয়া ফেরতদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন তারা। তাদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের বিষয়ে আমার একটা মামলা হয়, মামলার তদন্তটা আমাদের PBI করছি। তো সেক্ষেত্রে 2 জন আসামি অ্যারেস্ট আছে এবং ওনাদের কাছে মুক্তিপণের যে টাকা নিয়েছিল সেটা আপাতত জব্দ করা আছে। তো আজকে আমরা ভিকটিমকে পেলাম, ওনার কাছ থেকে আমরা সশরীরে কিছু বক্তব্য শুনবো। বুধবার সকাল 7:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে আটককৃতদের বহনকারী ফ্লাইটটি। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। বগুড়ায় বসত ঘর থেকে শ্বশুর ও পুত্রবধূর হাত পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। নগদ টাকা, স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা। এদিকে ভোলায় সিঁধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অপরাধীকে আটকের চেষ্টা করছে পুলিশ। একই সঙ্গে পরিবারের 2 সদস্যকে হারানোর বেদনায় কাতর স্বজনরা। কান্না আর আহাজারিতে ভারী চারপাশ। মঙ্গলবার রাতে দুপচাচিয়ার জিয়ানগরের লক্ষ্মীমণ্ডল গ্রামে ঘুমিয়েছিলেন পরিবারের সবাই। পরদিন সকালে দাদা আফতাব ও মা রিভার হাত পা বাঁধা লাশ দেখতে পায় 7 বছর বয়সী মালিহা। নগদ অর্থ ও স্বর্ণ লুট করা হয়েছে বলে দাবি স্বজনদের। জমি জমা নিয়ে কিছুটা ভেজাল হয়েছে, এই গ্রামের লোকের সাথে কিছুটা কেস ফেস আছে তাদের, আর এর সূত্র ধরেই এই খুন হতে পারে। দস্যুতার কোনো ঘটনা এরকম ঘটে থাকতে পারে বলে মনে হচ্ছে, যতটুকু আমাদের কাছে ইনফরমেশন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে 2 সন্তান নিয়ে ঘুমিয়েছিলেন ভোলার রাজাপুরের এক গৃহবধূ। মধ্যরাতে প্রতিবেশী কামাল মাঝি সিঁধ কেটে ঘরে ঢোকে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে ওই নারীকে ধর্ষণ করা হয়। এ সময় বাধা দেয় ছেলের গলায় ছুরি ধরে কামালের সঙ্গে আসা সহযোগী। পরে ঘটনা কাউকে না জানাতে ভিডিও ধারণ করে রাখে সে। নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। কামাল মাঝি গিয়া তারপর আমার মুখটা চাপা ধরছে আর দাওটা ধরছে আমার পোলার গলায়। তদন্ত সাপেক্ষে আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। অভিযুক্ত কামাল মাঝির পরিবারের সঙ্গে গৃহবধূর শ্বশুর বাড়ির পূর্ব বিরোধ ছিল বলে জানা গেছে। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংক্রান্ত। জাতীয় নারী দলের ফুটবলার ঋতুপর্ণা চাকমার মায়ের পাশে আমরা বিএনপি পরিবার। রাঙামাটিতে অসুস্থের বাড়িতে গিয়ে চিকিৎসার জন্য 2 লাখ টাকা দিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কথা বলেন। এছাড়া কেমোথেরাপির জন্য প্রতি মাসে 30,000 টাকা করে দেওয়া হবে বলেও জানান তিনি।
1.5 বছর ধরে প্রাণঘাতী ক্যান্সারের বিরুদ্ধে লড়ছেন ঋতুপর্ণা চাকমার মা ভুজপতি চাকমা। স্বাভাবিক জীবনে ফেরাতে লড়াইটা একাই চালিয়ে আসছিলেন জাতীয় দলের এই তারকা ফুটবলার। সম্প্রতি বাংলাদেশকে এশিয়ান কাপের মঞ্চে তুলে দেশে ফেরার পর মাকে নিয়ে ঋতুর এই লড়াইয়ের খবর চলে আসে গণমাধ্যমের শিরোনামে। ঋতুপর্ণা চাকমার মায়ের অসুস্থতার খবর পেয়ে তার গ্রামের বাড়ি রাঙামাটির কাউখালীর মগাছড়ির দুর্গম গ্রামে ছুটে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেখানে অসুস্থ ভুজপতি চাকমার খোঁজ খবর নেন তিনি। এ সময় দেশের ফুটবলে ঋতুপর্ণার অসামান্য অবদানের প্রশংসা করেন রিজভী। চিকিৎসা নিয়েও আশ্বস্ত করেন মাকে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে যা দিচ্ছি সেটা হয়তো অত্যন্ত সামান্য তার চিকিৎসার জন্য, কিন্তু এই পরিবারের পাশে তারেক রহমান সাহেব থাকবেন। আপনারা নিজেদেরকে একা ভাববেন না, আপনাদের পাশে বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক সংগঠন বিএনপি আপনাদের পাশে আছে এবং তার নেতা তারেক রহমান সাহেব আপনাদের পাশে আছে। ক্যান্সারে আক্রান্ত ঋতুপর্ণার মার চিকিৎসার জন্য আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে 1 লাখ টাকা এবং রাঙামাটি জেলা বিএনপির পক্ষ থেকে আরো 1 লাখ টাকার সহযোগিতা তুলে দেন রিজভী। এছাড়া প্রতি মাসে কেমোথেরাপির জন্য 30,000 টাকা করে দেওয়া হবে বলেও জানানো হয়। বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে আমাদের পাশে দাঁড়িয়েছেন, ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এত বৃষ্টির মাঝেও আমাদের বাড়িতে এত দূরে হেঁটে আসছেন, ওনাদেরকে অনেক ধন্যবাদ। ঋতুপর্ণা চাকমার মায়ের অসুস্থতার খবরে জেলা প্রশাসন থেকেও সহযোগিতার ঘোষণা দেওয়া হয়। সময় সংবাদ, রাঙামাটি। ধারাবাহিক পারফর্মারের অভাব, দায়িত্বশীল ব্যাটারদের কাছ থেকে রান না পাওয়ায় ওয়ানডে সিরিজ হাতছাড়া হয়েছে। লিটনকে 4-এ খেলানো ভুল ছিল, ব্যর্থতার দায় কাঁধে নিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। মোসাদ্দেককে নিয়ে অনাকাঙ্ক্ষিত মন্তব্য করায় দুঃখ প্রকাশ করেছেন সাবেক এই অধিনায়ক। আপনাকে তো একটা ল অফ অ্যাভারেজ হিসাব করতে হবে, তো সেই ল অফ অ্যাভারেজ হিসাব করলে আসলে তারা সেভাবেই দলে আবার চলে আসে। তবে আমাদের হাতে যদি কম্পিট করার মতো অনেক বেশি অপশনস থাকতো তাহলে নিশ্চয়ই আমরা সেদিকে ধাবিত হতাম। ম্যান ইন ফর্ম অ্যান্ড দলের যা চাহিদাটা, সেই চাহিদাটা পূরণ করার ক্ষেত্রে আমরা কিছু কিছু জায়গায় বেশ পিছিয়ে ছিলাম। বলা উচিত ছিল যতক্ষণ মিরাজ আছে ততক্ষণ মুসাদ্দেকের চান্স অনেক স্লিম চান্স। এই 3টা শব্দ চয়নে আমার ভুল হয়েছিল। তো আমি রিয়েলাইজ করেছি যে আমি বক্তব্যটা ঠিকভাবে উপস্থাপন করতে পারি নাই। দেন তারপরে 2 দিন পরেই দেখা হয়েছে আমার সঙ্গে এই মোসাদ্দেকের, এন্ড আই সেড সরি টু হিম। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সংস্কার শেষ হলে রোজার আগেই হতে পারে নির্বাচন। ডিসেম্বরের মধ্যে প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার। প্রশিক্ষণ পাবেন আইনশৃঙ্খলা বাহিনীর 8 লাখ সদস্য, জানালেন প্রেস সচিব। বাঁধ ভেঙে ফেনীতে প্লাবিত 30 গ্রাম। পরশুরামে যান চলাচল বন্ধ। নোয়াখালী বরিশালে জলজটে চরম ভোগান্তি। চট্টগ্রামে নালায় পড়ে আবারও প্রাণ গেল শিশুর। এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়ের।